বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের স্থানীয় সময় 17 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। এক্স পোস্টে খামেনি লিখেন, যুদ্ধ শুরু হলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্টের প্রতিক্রিয়ায় খামেনি লিখেছেন, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না, তাদের প্রতি আমরা কোনো দয়া দেখাবো না। এই পোস্টগুলো একাধিক ভাষায় এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দিকে ইঙ্গিত করে 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন, কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করা হবে না। এই মন্তব্যের পরে খামেনি এর প্রতিক্রিয়া জানান। এর আগে চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প জানান, ইসরায়েল খামেনিকে হত্যার পরিকল্পনা করলেও এটি তিনি আটকে দেন। হোয়াইট হাউসের বিবৃতিতেও একই ধরনের তথ্য জানানো হয়। ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত। এখন পর্যন্ত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না রক্তক্ষয়ী এই সংঘাতের। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানীরা। জবাবে 17 জুনও ইসরায়েলে আরও মিসাইল ছুড়েছে তেহরান। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হবে। অথচ 70-এর দশকেও এই দুই দেশের সম্পর্ক ছিল গলায় গলায়। হঠাৎ কি এমন ঘটলো এই দুই মিত্র দেশের সম্পর্ক এখন আদায় কাজকলায়? রীতিমতো মিসাইল ছুড়ে জবাব দিচ্ছে একে অন্যকে, সেটাই জানাবো এবার। চলুন একটু পেছনে ফেরা যাক। 1948 সালে যাত্রা শুরু ইসরায়েলের। পশ্চিম এশিয়ার বেশিরভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু এর মাত্র 2 বছর পর 1950 সালে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান। ক্রমেই দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় প্রতিষ্ঠা করা হয় ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক। এমনকি 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েলকে আরব দেশগুলো তেল সরবরাহ বন্ধ করে দিলেও ইরান তেল সরবরাহ চালিয়ে যায়। ইসরায়েলও ইরানের অবকাঠামো উন্নয়নে সহায়তা করে। ইরান মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্যই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয়। কেননা তখন শাহ মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন ইরান পশ্চিমাদের দিকে ঝুঁকেছিল এবং স্নায়ুযুদ্ধে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রে পরিণত হয়েছিল। সদ্য গঠিত ইসরায়েলও টিকে থাকার জন্য আমেরিকার সহায়তা চেয়েছিল এবং স্বাভাবিকভাবেই ইরানের সঙ্গে তার মিত্রতা গড়ে ওঠে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন পেরিফেরি ডক্ট্রিন চালু করেন। এটি হচ্ছে আরব দেশগুলোর বাইরের মিত্র খোঁজার কৌশল। এই সময়ে ইরান, তুরস্ক এবং ইথিওপিয়া হয়ে ওঠে গুরুত্বপূর্ণ অংশীদার। ইসরায়েলের সঙ্গে ইরান সরকারের সুসম্পর্ক থাকলেও ইরান জুড়ে ছিল ইসরায়েল বিরোধিতা। উল্টো ইরানের বামপন্থীরা যোগাযোগ রাখতেন ফিলিস্তিন মুক্তি আন্দোলন ফাতাহ এর নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে। আর আয়াতুল্লাহ খোমেনি এবং তার অনুসারীরাও ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে। তারপরেও সবকিছু ভালোই চলছিল, কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লব ইরান ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা দেয়। শাহের পতনের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামিক রিপাবলিক গঠিত হয়। এরপর থেকেই পরিবর্তন স্পষ্ট হতে থাকে। ইরান ইসরায়েলি পাসপোর্ট গ্রহণ বন্ধ করে দেয় এবং ইরানি নাগরিকদের দখলকৃত ফিলিস্তিন বা ইসরায়েল যাওয়া নিষিদ্ধ করে। ইসরায়েলকে ইসলামের শত্রু ও লিটল শয়তান বা ছোট শয়তান বলে ঘোষণা করা হয়। সেই সাথে তেহরান ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে এবং বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ। ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টার কারণেই মূলত ভাঙন ধরে ইরান ইসরায়েল সম্পর্কে। ইরানের পরমাণু প্রকল্প গ্রহণের পর সম্পর্ক ঠেকে তলানিতে। এই দুই সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখা শুরু করে ইসরায়েল। ফলে ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা, বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ নেওয়া শুরু করে ইসরায়েল। ইরানের একের পর এক বিজ্ঞানীকে হত্যার অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে প্রভাব বলয় বৃদ্ধির পদক্ষেপ নেয় ইরান।
1980 থেকে 90 দশকে ইরান অস্ত্রধারী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতায় জড়িয়ে পড়ে। শুরুতে 1982 সালে ইসরায়েলের লেবানন আক্রমণের পর হিজবুল্লাহর সঙ্গে এবং পরে ইয়েমেনের হুতি ও গাজার হামাসের সঙ্গে। ইরান শুধু অর্থ নয়, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে এই গোষ্ঠীগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় প্রস্তুত করত। এসব প্রক্সি গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1983 সালে হিজবুল্লাহর আত্মঘাতী বোমা হামলা। এর মাধ্যমে ইসরায়েলি সামরিক সদর দপ্তর ধ্বংস হয়। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয় ইরান ও ইসরায়েল। 2000 সালের ডিসেম্বরে আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে ক্যান্সারাস টিউমার বলেন। 2005 সালে তিনি ঘোষণা করেন ফিলিস্তিন হলো ফিলিস্তিনিদের এবং তাদের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবে। 2023 সালের হামলার পর ইসরায়েল হেজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় এবং তাদের নেতৃত্বকে নির্মূল করে। 2024 সালে ইরানের মিসাইল হামলার পর ইসরায়েল পাল্টা আঘাত হানে। এর মধ্যে ছিল ইরানি মিসাইল সাইট ধ্বংস এবং বিমান প্রতিরক্ষা দুর্বল করা। এখন ইসরায়েলের পাল্টা হামলার সুযোগ এসেছে মূলত ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর ভেঙে পড়া ও ইরানের নতুন করে দুর্বল হয়ে পড়ার কারণে। যদিও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েল তার দেশের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে নতুন এক রেড লাইন অতিক্রম করেছে এবং এটি ছিল কূটনীতিকে দুর্বল করার একটি প্রচেষ্টা। তবে ইরান ইতোমধ্যেই পারমাণবিক ওয়ারহেড তৈরি করে ফেলেছে কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক। তত্ত্বগতভাবে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর একটি মাপকাঠি অনুসারে ইরানের কাছে 9টি পারমাণবিক বোমা বানানোর জন্য পর্যাপ্ত উপাদান রয়েছে। ফলে ইরান আর ইসরায়েল আজ যে সংঘাতে জড়িয়েছে এতে মুছে গেছে অতীতের বন্ধুত্ব, সেখানে জায়গা করে নিয়েছে পরস্পরের অস্তিত্ব ধ্বংস করার আকাঙ্ক্ষা। নেতানিয়াহুর চাপের নতি স্বীকার করে ট্রাম্প কি ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াবেন নাকি এর থেকে পেছনে সরে আসবেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ইরানে হামলার পর থেকে বারবার তার অবস্থান পরিবর্তন করেছেন। কখনো ইসরায়েলকে জোরালো সমর্থন জানাচ্ছেন, আবার তা থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন এবং তার কিছু পর আবারও তার সমর্থনেই ফিরে আসছেন। সংঘাত যতই বাড়ছে তার এই দ্বিধাদ্বন্দ্বের ফলে ততই অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই সংকটে ট্রাম্পের সামনে আসলে কয়টি পথ খোলা আছে? মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবিসির সংবাদদাতা টম বেটম্যানের মতে 3টি। কোন 3টি পথ ট্রাম্পের সামনে খোলা? গত বৃহস্পতিবার মানে 12 জুন তেহরানে মিসাইল হামলা চালায় ইসরায়েল। এরপর ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন আরো ভয়ঙ্কর হামলা চালাতে পারে ইসরায়েল, যেখানে যুক্তরাষ্ট্রের বোমাও ব্যবহার করা হতে পারে। তিনিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতোই বলেছেন ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেয়া হবে না। তবে ট্রাম্প দাবি করেন তার প্রিয় পথ হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি করা। এটা তার বিশ্বমানের একজন ডিল মেকার বা চুক্তির কারিগর হিসেবে গড়া ইমেজের সঙ্গেই মানানসই। কিন্তু সেই চুক্তি কিভাবে হবে তা নিয়েও যে তিনি দ্বিধায় আছেন তাতে কোনো সন্দেহ নেই। কারণ একদিকে তিনি ইরানকে শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন, অন্যদিকে আবার কূটনীতির দিকেও ইঙ্গিত দিচ্ছেন। গত সপ্তাহে একই বক্তব্যে তিনি বলেছেন ইসরায়েলের হামলা হয়তো ইরানকে চুক্তিতে আগ্রহী করবে, আবার সবকিছু বানচালও হয়ে যেতে পারে। এই ধরনের অস্থির অবস্থাকে তার সমর্থকেরা পাগল তত্ত্ব কূটনীতি বা ম্যাডম্যান থিওরি বলেও ব্যাখ্যা করেন, যেখানে ইচ্ছাকৃতভাবেই অনিশ্চয়তা তৈরি করা হয় যাতে প্রতিপক্ষ চাপে পড়ে দর কষাকষিতে ছাড় দেয়। এই তত্ত্বটি মূলত প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময়কার স্নায়ুযুদ্ধের কৌশল। ট্রাম্পের উপদেষ্টাদের একাংশ মনে করেন ইরান আলোচনায় আগ্রহী নয়, তাই হুমকি দিয়ে কাজ আদায় করাই যুক্তিযুক্ত। যদিও 2015 সালে ওবামার নেতৃত্বে ইরান একটি পরমাণু চুক্তিতে সই করেছিল, যা পরে ট্রাম্পই বাতিল করেন। আবার এদিকে নেতানিয়াহু শুরু থেকেই ট্রাম্পকে সামরিক পথ বেছে নিতে বলছেন, কূটনৈতিক নয়। আর এখন সংঘাত যতই বাড়ছে ততই রিপাবলিকানদের একাংশ ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন ইরানের সরকার পরিবর্তনের পক্ষে। ইসরায়েল বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের কাছে এমন বোমা আছে যা ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফর্দো ধ্বংস করতে সক্ষম। তাই তারা চাইছে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ুক। এদিকে ইরান আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে। ওমানে রবিবার 6ষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা ছিল ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে, কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে সেটিও বাতিল হয়ে গেছে। অর্থাৎ যুদ্ধের হুমকি দিয়ে চুক্তির পথে যাওয়া এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন 12 জুনের ইসরায়েলি মিসাইল হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয়, তবে সংঘাত বাড়লে এটি তার রাজনৈতিক ভাবমূর্তির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এরই মধ্যেই আমেরিকার নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও স্থলভিত্তিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের পাল্টা আক্রমণ মোকাবেলায় ইসরায়েলকে সাহায্য করছে। তবে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা সতর্ক করে থাকতে পারেন যে ইসরায়েলের হামলাকে আরও বাড়িয়ে দিতে পারে এমন কোনো পদক্ষেপ এই মুহূর্তে যেন না নেওয়া হয়, বিশেষ করে যখন কিছু ইরানি মিসাইল ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত এনেছে, ফলে ইসরায়েলে কিছু প্রাণহানিও হয়েছে। নেতানিয়াহু এখন দাবি করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা চালালেই যুদ্ধ শেষ হয়ে যাবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ট্রাম্প এমন হামলার বিপক্ষে, অর্থাৎ ট্রাম্প এখন সরাসরি যুদ্ধে না গিয়ে সামলানোর পথটাও খুঁজছেন। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে তার নিজেরই সমর্থক গোষ্ঠী মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা আন্দোলনের চাপ। যদিও কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান এখনও ইসরায়েলকেই সমর্থন করছেন এবং ইরান বিরোধী হামলাকেই সমর্থন দিচ্ছেন, তবে সাম্প্রতিক সময়ে মাগা ঘরানার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন ইসরায়েলকে সরাসরি প্রত্যাখ্যান করছেন। তাদের মতে যেখানে ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো ঝুঁকি কেন নিচ্ছে যুক্তরাষ্ট্র? এই সমালোচনার পর ট্রাম্পও কিছুটা নরম সুরেই কথা বলেছেন। তিনি 16 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, পুতিনের মতো তিনিও চান যুদ্ধ বন্ধ হোক। তিনি চান ইরান ও ইসরায়েল আলোচনায় বসুক। একদিকে ইরান এরই মধ্যে হুমকি দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দেয়া চালিয়ে যায় তবে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা করবে। এমন হামলায় যদি কোনো মার্কিন নাগরিক নিহত হয় তাহলে ট্রাম্পের ওপরে তার নিজের সমর্থকদেরই চাপ বাড়বে। এতে ট্রাম্পের জন্য পেছনে সরে আসা এবং নেতানিয়াহুকে যুদ্ধবন্ধে রাজি করানোই উত্তম সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে যুক্তরাষ্ট্রের অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাঙ্কার বিমানও ছিল। এছাড়া ইরানের মাটির গভীরে অবস্থিত স্থাপনায় হামলা করতে পারে যে B-2 স্পিরিট বম্বার বিমান, সেগুলো ভারত মহাসাগরে ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। গত 3 দিনে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণেই ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। অন্যদিকে বিবিসির মার্কিন সহযোগী CBS নিউজের সূত্র বলছে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সাথে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের শীর্ষ নেতা আলী খামেনি বলেছেন ইরান জায়নিস্টদের সাথে সমঝোতা করবে না। সামাজিক মাধ্যম এক্সে খামেনির প্রোফাইল থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয় যে জায়নিস্টদের কোনো দয়া দেখানো হবে না। মঙ্গলবার আলী খামেনির অবস্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর এই প্রথম কোনো মন্তব্য করলেন তিনি। এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোররাতেও তেলাভিভে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তেলাভিভে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতাহ 1 মিসাইল ব্যবহার করেছে। হামলার আগে তেলাভিভের বাসিন্দাদের সরে যেতে বলেছিল IRGC। তেলাভিভে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টারেও আঘাত করার দাবি করেছে তারা, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDFও মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাশাপাশি কয়েকটি মিসাইল ঘাঁটি ধ্বংস করারও দাবি করেছে তারা। গতকাল রাতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারের সময় এমন হামলার ঘটনা ঘটে। হামলায় একজন প্রতিবেদক আহত হলেও বেঁচে গেছেন। তাকে অন্য সহকর্মীদের নিয়ে চিন্তা করতে দেখা যায়। আমি জানি না আমার কতজন সহকর্মী ভবনের ভেতরে ছিলেন অথবা কতজন শহীদ বা আহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরান গেল কয়েকদিনে প্রচণ্ড বোমাবর্ষণের শিকার হয়েছে। এটি তেহরানের কয়েক ঘন্টা আগের দৃশ্য। ইসরায়েল সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা খালি করতে বলার পর শহর থেকে অনেক বাসিন্দা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তীব্র যানজটের কারণে তেহরান থেকে পালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বিবিসির ফার্সি সার্ভিস ইরানের ভেতর থেকে কাজ করতে পারে না, ফলে শ্রোতারাই ফার্সি সার্ভিসের কাছে এমন ভিডিও ও নানান বার্তা পাঠান, যা পরে যাচাই করা হয়। তেমন একজন শ্রোতা বিবিসিকে জানান কেন তিনি তেহরান ছেড়ে পালাচ্ছেন না। প্রচণ্ড যানজটের কারণে আমি হাল ছেড়ে দিয়েছি। অন্যদিকে আমাদের পুরো ভবন খালি করা হয়েছে এবং প্রতিবেশীর জিনিসপত্র পাহারা দেওয়ার জন্যও তো কাউকে থাকতে হবে। তাছাড়া ছোট শহরগুলিতে এত মানুষের থাকার অবস্থা নেই। শুধু তেহরান নয়, ইরানের প্রায় প্রতিটি শহরে হামলা হচ্ছে। যেমন ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশার একটি হাসপাতাল এটি। ইরান বলছে ইসরায়েল এই হাসপাতালেও হামলা করেছে। একটি মানবাধিকার সংস্থা ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে হাসপাতালের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করা হয়েছিল এবং এটাই সম্ভবত ইসরায়েলের আসল লক্ষ্যবস্তু ছিল। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহান গতকাল একাধিকবার হামলার শিকার হয়েছে এবং ধর্মীয় শহর মাসাদের বিমান ঘাঁটিতে একটি রিফুয়েলিং বিমান ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংস করেছে বলে দাবি করেছে। এই বিমান ঘাঁটিটি ইসরায়েলের সীমান্ত থেকে 2300 কিলোমিটার দূরে। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে এটিই সবচেয়ে দূরপাল্লার ইসরায়েলি হামলা। ইরানের কর্তৃপক্ষ বলছে কেবল যুদ্ধ বিমান নয়, ইসরায়েল ইরানের ভূখণ্ড থেকেও হামলা করছে। শত্রুরা সবচেয়ে উল্লেখযোগ্য আঘাতগুলো ইরানে স্থানীয় গুপ্তচরদের দ্বারা পরিচালনা করছে। ইরানি পুলিশ জানিয়েছে তারা দক্ষিণ তেহরানের একটি ড্রোন ওয়ার্কশপে অভিযান চালিয়েছে। পুলিশ বলছে ইসরায়েলি গুপ্তচর দেশের ভেতরে ড্রোন যন্ত্রাংশ সংযোজন করে তারপর পিকআপ ট্রাকে লোড করে সেখান থেকে ড্রোন উৎক্ষেপণ করে হামলা চালায়। হামলার সময় ইসরায়েলের মতো ইরানে কোনো সাইরেন বাজে না, তেমন কোনো আশ্রয় কেন্দ্রও নেই। ইরানিরা মনে করছেন তারা এমন একটি যুদ্ধে আটকা পড়েছেন যা তারা কখনো চাননি। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এরই মধ্যে তারা ইরানের নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে। কিন্তু ইরানের দুটি পারমাণবিক স্থাপনা মাটির অনেক গভীরে এমনভাবে নির্মাণ করা হয়েছে যা বিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম। ইরানের এই দুটো স্থাপনা ভূপৃষ্ঠ থেকে এতটাই গভীরে যে ভারী বাংকার বাস্টার বোমাও ওই পর্যন্ত পৌঁছানো যাবে না। আমি সঞ্জনা চৌধুরী ব্যাখ্যা করব ইরানের এই দুটো পারমাণবিক কেন্দ্রের বিস্তারিত। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার তথ্য মতে নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি মাটি থেকে 40 থেকে 50 মিটার গভীরে নির্মাণ করা হয়েছে এবং পুরো কেন্দ্রটি 2.5 মিটার পুরো কনক্রিট দিয়ে ঘেরা। পারমাণবিক অস্ত্র প্রতিরোধ বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট অফ সায়েন্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের তথ্য মতে নাতাঞ্জের নতুন টানেলের গভীরতা 80 থেকে 100 মিটারের মতো। নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে দুটো পারমাণবিক ইউনিট এবং 3টি বড় বড় ভবন রয়েছে, যেখানে সর্বোচ্চ 50,000 সেন্ট্রিফিউজ রাখা যায়। সেন্ট্রিফিউজ হলো এমন একটি যন্ত্র যা ঘূর্ণন শক্তি ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধ করে। অন্যদিকে ইরানের সরকারি ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র হলো ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্র, যার অবস্থান তেহরান থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে। এই প্ল্যান্টটি মাটি থেকে প্রায় 80 থেকে 90 মিটার অর্থাৎ 250 থেকে 300 ফুট গভীরে বানানো হয়েছে। পুরো প্ল্যান্টটি পাহাড়ের শক্ত পাথরের নিচে চাপা এবং মজবুত কনক্রিটের প্রাচীরে মোড়ানো। এর চারপাশে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্রে রয়েছে অন্তত 3000 সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা ও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি, যা দিয়ে ভবিষ্যতে একটি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এই প্রকল্পগুলো মাটির এত গভীরে বানানোর উদ্দেশ্য একটাই, সরাসরি সামরিক হামলা থেকে এই স্থাপনাগুলোকে রক্ষা করা। এখন ইসরায়েলের অন্যতম টার্গেট হলো ইরানের এই পারমাণবিক স্থাপনা। এরই মধ্যে তারা ভূগর্ভস্থ নকশাও হাতে পাওয়ার কথা জানিয়েছে। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশন IAEA এর প্রধান রাফাল গ্রোসি জানিয়েছেন, ইসরায়েলের পক্ষে শুধু বিমান হামলা দিয়ে এত গভীরের স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। যদিও বিবিসির সংবাদদাতা জো ইনউড জানিয়েছেন, শুধুমাত্র GBU-57B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামের বোমা মাটি থেকে সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে সক্ষম। একে বাংকার ব্লাস্টারও বলা হয়। প্রায় 14,000 কেজি ওজনের এই বোমা ফেলা হয় B-2 স্টেলথ বম্বার বিমান থেকে। তবে এই দুটি শক্তিশালী ভারী প্রযুক্তির একটিও ইসরায়েলের কাছে নেই। এগুলো আছে যুক্তরাষ্ট্রের কাছে এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই সংঘাতে সরাসরি জড়ায়নি।
ইসরায়েল একতরফাভাবেই অভিযান চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র যদি এই প্রযুক্তি ইসরায়েলকে দেয় বা নিজেরা যুদ্ধে অংশ নেয়, তাহলে একটি বোমা দিয়েও ফোর্দো ও নাতানজের মূল চেম্বারগুলো স্পর্শ করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, একই স্থানে যদি দফায় দফায় কয়েকবার এই শক্তিশালী বোমা ফেলা হয়, তখন ধ্বংস হতে পারে। ইসরায়েলের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী বোমা দুটি হলো দ্য রক্স এবং এয়ার লরা। এগুলো কেবল 6 থেকে 10 মিটার গভীরে যেতে পারে। যদি ইরানের পারমাণবিক স্থাপনার কোনো অংশ মাটি থেকে 10 মিটার গভীরে হয়, তাহলে ইসরায়েল তাদের সীমিত অস্ত্র দিয়েও সেখানে আঘাত করতে পারবে। এছাড়া ইসরায়েল যেভাবে আকাশ হামলা চালাচ্ছে, তা দিয়ে মাটির ওপরের স্থাপনা যেমন বৈদ্যুতিক সাবস্টেশন, কুলিং ইউনিট ইত্যাদিতে আঘাত করা সম্ভব। এ ধরনের হামলায় সাময়িকভাবে প্রকল্পগুলোর কার্যক্রম ব্যাহত হলেও স্থায়ী ক্ষতির আশঙ্কা হয় না। কিন্তু যেসব স্থাপনা আরও গভীরে, যেগুলো ধ্বংস করা ইসরায়েলের জন্য সবচেয়ে জরুরি, সেগুলো তারা আমেরিকার সহায়তা ছাড়া এবং আমেরিকার অস্ত্র ছাড়া ধ্বংস করতে পারবে না। অথচ যুক্তরাষ্ট্র আগেই বলেছে তারা এই সংঘাতে জড়াবে না। ডোনাল্ড ট্রাম্প অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কিছু সক্ষমতা ব্যবহার করছে। তবে তার এই বক্তব্য অস্পষ্ট এবং বোঝা কঠিন। তবে হ্যাঁ, আমেরিকা যদি সংঘাতে জড়ায়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে একটি দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। বিবিসি বাংলা এবং নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান, সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইরান ইসরায়েলের চলমান সংঘাতের সব সমীকরণ পাল্টে দিতে পারে আমেরিকার একটি বোমা। 30,000 পাউন্ড বা 13,500 কেজি ওজনের GBU-57 MOP হিসেবে পরিচিত এই বোমাকে পারমাণবিক নয় এমন বোমার মধ্যে বিশ্বের বৃহত্তম হিসেবে বিবেচনা করা হয়। এই বিস্ফোরক শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে, যেটি তারা এখনও ইসরায়েলকে ব্যবহার করতে দেয়নি। এই বোমা বহন করতে পারে এমন বিমানও শুধুমাত্র আমেরিকার কাছেই আছে। B-2 স্পিরিট বম্বার জাতীয় বিমান দিয়ে এটি বহন ও নিক্ষেপ করা যায় এবং এরকম একটি বিমান এ ধরনের দুটি বোমা একসাথে নিয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রের কাছে 10 থেকে 20টি এই ধরনের বোমা রয়েছে। এই বোমার দৈর্ঘ্য 6 মিটার, ভূপৃষ্ঠের নিচে প্রায় 60 মিটার বা 200 ফিট পর্যন্ত ভেদ করে আঘাত করতে পারে এটি। এই GBU-57 MOP বা ম্যাস অর্ডিন্যান্স পেনেট্রেটর মূলত সুইয়ের মতো কাজ করে। ভূপৃষ্ঠে আঘাত করার পর একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে তারপর এটি বিস্ফোরিত হয়। বাংকার ভেদ করে আঘাত করতে পারে বলে এ ধরনের বোমাকে বাংকার বাস্টার বলা হয়ে থাকে। এই ধরনের বোমাকে ঢালাওভাবে বাংকার বাস্টার বলা হয়। এগুলো সাধারণত দুটি কাজ করে। প্রথমত, এটি মাটি ভেদ করে গভীরে থাকা স্থাপনা পর্যন্ত পৌঁছতে পারে, যেমন পাহাড়ের নিচে থাকা বাংকার। আর সাধারণ বোমার মতো এগুলো আঘাতের সাথে সাথে বিস্ফোরিত হয় না। যেই GBU-57 বোমাটি নিয়ে আলোচনা হচ্ছে, কোনো পৃষ্ঠে আঘাতের পর 200 ফিট পর্যন্ত গভীরে গিয়ে তারপর আঘাত করতে পারে। তবে এই রকম দুটি বোমাও ইরানের ফোর্ডোর পরমাণু স্থাপনায় সফলভাবে আঘাত করে সেটিকে ধ্বংস করতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। এই বোমা নিয়ে আলোচনা তৈরি হওয়ার কারণ তেহরানের দক্ষিণে ফোর্দো পরমাণু কার্যক্রম কেন্দ্র। এই কেন্দ্রটি পাহাড়ের অন্তত 80 মিটার নিচে অবস্থিত বলে ধারণা করা হয় এবং এখানে পরমাণু অস্ত্র তৈরি করার সক্ষমতা রয়েছে বলেও মনে করা হয়। ইসরায়েল চায় ইরানের পরমাণু সক্ষমতা সীমিত করতে পাহাড়ের নিচে তৈরি করা এই স্থাপনা ধ্বংস করতে, কিন্তু ইসরায়েলের কাছে যেসব মিসাইল বা বোমা রয়েছে তা দিয়ে এটি ধ্বংস করা সম্ভব নয়। আমেরিকা গত কয়েক মাসের মধ্যে তাদের বেশ কয়েকটি B-2 স্পিরিট বম্বার ভারত মহাসাগরে ইরানের 4000 কিলোমিটারের মধ্যে একটি বিমান ঘাঁটিতে নিয়ে রেখেছে। এই বিমানগুলো একবারে 11,000 কিলোমিটার যেতে পারে, অর্থাৎ এগুলো ইরানে হামলা করার মতো দূরত্বেই রয়েছে। কিন্তু এই বোমা আমেরিকা সরাসরি ইরানে ব্যবহার করবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। আর এগুলো ব্যবহার করলেও ফোর্দোর স্থাপনার কতটুকু ক্ষতি করা যাবে সেটি নিয়েও সংশয় রয়েছে। ইরান ইসরায়েলের একের পর এক আঘাত পাল্টা আঘাতে পুরো বিশ্ব যখন উত্তেজনা বিরাজমান, তখন রাশিয়া তার মিত্রপক্ষ ইরানকে নিয়ে বেশ চিন্তিত। কেননা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে এক গুরুত্বপূর্ণ মিত্র বাশার আল আসাদকে হারিয়েছে রাশিয়া। গত ডিসেম্বরে সিরিয়ার এই নেতা ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেয়া হয় তাকে। এখন যদি ইরানেও রাজনৈতিক পালাবদল ঘটে, তাহলে আরেক কৌশলগত মিত্র হারানোর আশঙ্কায় রাশিয়া। সব মিলিয়ে এক জটিল দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রাশিয়া। একদিকে তাদের ঘনিষ্ঠ
অংশীদার ইরান, অন্যদিকে বিশ্বমঞ্চে নিজেদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরার ইচ্ছা। বাস্তবে রাশিয়া কি বেছে নেবে, নীতিগত অবস্থান না কূটনৈতিক স্বার্থ, তা এখনই নির্ধারণ করতে হবে পুতিনকে। এক্ষেত্রে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কি হবে সেদিকে নজর এখন বিশ্ববাসীর। হিসাব কষা হচ্ছে রাশিয়া ইরানের সঙ্গে মিত্রতার হাত মিলিয়ে থাকলে কি লাভ হবে আর ক্ষতি বা কেমন দাঁড়াবে। ইসরায়েল যখন সম্প্রতি অপারেশন রাইজিং লায়ন শুরু করে তখন রাশিয়ার পক্ষ থেকে এই ঘটনাকে উদ্বেগজনক ও বিপজ্জনক বলে মন্তব্য করা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে একের পর এক বিশ্ব নেতার সঙ্গে ফোনালাপ করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে দ্রুত বাড়তে থাকা এই উত্তেজনা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানালেও প্রথম দিকে রুশ গণমাধ্যমগুলো এই পরিস্থিতির মধ্যে নিজেদের সম্ভাব্য লাভ খুঁজে নিতে ব্যস্ত ছিল। রাশিয়ার কিছু সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয় এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, যা রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিতে বাড়তি অর্থ যোগাবে। কারণ রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক বরাবরই জটিল ও দ্বিমুখী। একদিকে অঞ্চলটির সাথে রাশিয়ার ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, অন্যদিকে জ্বালানির দামের উপর নির্ভরশীল রুশ অর্থনীতি। যখনই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে তখন লাভবান হয়। বর্তমানে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে এই দ্বৈততা আবারও প্রকট হয়ে উঠছে। ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার কৌশলগত অংশীদার হিসেবে পরিচিত। পশ্চিমা প্রভাব ও মূল্যবোধের প্রতি একই ধরনের বিরূপ মনোভাব, ইউক্রেন যুদ্ধের সময় রুশ বাহিনীকে ইরানি ড্রোন সরবরাহ, সব মিলিয়ে ইরানের গুরুত্ব অপরিসীম ছিল মস্কোর কাছে। তবে এখন পরিস্থিতি পাল্টেছে। ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের পরমাণু অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এসবের মাঝেও রাশিয়া শুধু মৌখিক প্রতিবাদ করে ক্ষান্ত থেকেছে। এটা মস্কোর জন্য এক ধরনের অপমানও বটে। একদিকে যেমন তারা তাদের ঘনিষ্ঠ মিত্রকে প্রতিরক্ষা দিতে পারছে না, অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরেকজন শক্তিশালী মিত্র হারানোর শঙ্কা দেখা দিয়েছে। ইরাক, লিবিয়া, সিরিয়ার পর এবার কি তাহলে ইরান? এই মধ্যপ্রাচ্য সংকট আন্তর্জাতিক মনোযোগ ইউক্রেন যুদ্ধ থেকে অনেকটাই সরিয়ে নিয়েছে। রাশিয়া যখন একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের অবকাঠামো গুড়িয়ে দিচ্ছে, তখন পশ্চিমা মিডিয়া ও নেতৃত্বের চোখ ঘুরে গেছে ইরান ও ইসরায়েলের সংঘাতের দিকে। তবে এই গোটা পরিস্থিতি সবচেয়ে নেতিবাচকভাবে প্রভাব ফেলতে পারে ইউক্রেনের উপর। কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক হামলায় বহু মানুষ নিহত হয়েছে, তবু বিশ্বের আলোচনায় তা তেমন প্রাধান্য পাচ্ছে না। বিশ্লেষকদের মতে এই সময়টাই মস্কোর জন্য আদর্শ, যখন পশ্চিমা দৃষ্টি অন্যদিকে। এই সুযোগে রাশিয়া হয়তো ইউক্রেনের নতুন সামরিক অভিযান শুরু করতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত একদিকে যেমন রাশিয়াকে আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার সুযোগ দিচ্ছে, অন্যদিকে তা ইউক্রেন যুদ্ধের ভয়াবহতাকে আড়ালে ফেলছে। পুতিন কি সত্যি শান্তির পক্ষ নেওয়ার চেষ্টা করছেন, নাকি তিনি একজন কূটনৈতিক সুযোগ সন্ধানী? এই প্রশ্নই এখন সামনে আসছে। এই পুরো পরিস্থিতিতে পুতিনের গোপন সুবিধা মূলত এটি, বিশ্ববাসীর মনোযোগ ইউক্রেন যুদ্ধ থেকে সরে যাচ্ছে। এই সুযোগে রাশিয়া 17 জুন কিয়েভে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা চালায়, যাতে 14 জন মানুষ নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই G7 সম্মেলনে ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে 17 জনের নির্ধারিত বৈঠকও বাতিল হয়েছে, কারণ ট্রাম্প আগেভাগেই সম্মেলন ছেড়ে চলে যান। এদিকে রাশিয়া মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে। মস্কোর ধারণা ছিল যদি আন্তর্জাতিকভাবে এই প্রস্তাব গৃহীত হয় তাহলে ইউক্রেনে যুদ্ধ চালিয়েও রাশিয়া নিজেকে এক শান্তির দূত এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী খেলোয়াড় হিসেবে তুলে ধরতে পারবে। এই সংকট যে রাশিয়ার জন্য একটি কূটনৈতিক সুযোগ এনে দিয়েছে তার কোনো সন্দেহ নেই। প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি ফোনে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন ইরান পরমাণু ইস্যুতে অতীতে রাশিয়া কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হোয়াইট হাউসও সম্ভবত রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনায় রাখতে পারে এমন ইঙ্গিতও মিলেছে। এমনকি পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মধ্যে থেকেও পুতিন নিজেকে সমঝোতার প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। দ্য গার্ডিয়ান পত্রিকার তথ্য অনুযায়ী যদি নতুন কোনো পারমাণবিক সমঝোতা হতো তাহলে ইরানের উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের দায়িত্ব রাশিয়া নিতে পারত। চুক্তি লঙ্ঘনের ক্ষেত্রে রাশিয়া হতো নিরপেক্ষ মধ্যস্থতাকারী। এমন হলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশগুলো 2015 সালে চুক্তিতে যে ভূমিকা রাখছিল তা হারিয়ে ফেলত। মধ্যপ্রাচ্য বিশ্লেষক মারিয়ানা বেলেনকায়া মনে করেন পুতিনের
মধ্যস্থতার প্রস্তাব একেবারে ভান নয়। তার মতে রাশিয়া, ইরান ও পশ্চিমাদের মধ্যে এক ধরনের যোগাযোগ মাধ্যম বা চ্যানেল হিসেবে কাজ করতে পারে, যদিও ইরানকে চাপে ফেলার মতো ক্ষমতা তাদের নেই। বেলেনকায়া বলেন, রাশিয়া নিজেকে শান্তির পথ প্রদর্শক হিসেবে তুলে ধরতে চায়। পেছনের দরজা দিয়ে আলোচনার কিছু ভূমিকা থাকতে পারে, কিন্তু প্রকাশ্য কোনো সামরিক সহায়তা তারা দেবে না। রাশিয়া ইরানের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক সত্ত্বেও বিশ্লেষকরা মনে করছেন মস্কো সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, বিশেষ করে যখন সম্প্রতি ইরানের সংসদ আনুষ্ঠানিকভাবে রাশিয়া ইরান সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে। যদিও এর নাম বেশ জাঁকজমকপূর্ণ, কিন্তু এটি কোনো সামরিক চুক্তি নয়। এতে একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, শুধু এটুকু বলা হয়েছে কোনো পক্ষই অপর পক্ষের শত্রুকে সহায়তা করবে না। রুশ বিশ্লেষক আন্দ্রেই কর্তুনভ কমেরসান্ট পত্রিকায় লিখেছেন, সংঘাত যত বাড়ছে ততই মস্কোর জন্য এর ঝুঁকি ও সম্ভাব্য ক্ষতি বেড়ে যাচ্ছে। ইসরায়েলের এমন এক দেশকে লক্ষ্য করে ব্যাপক হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে রাশিয়া, যার সঙ্গে মাত্র 5 মাস আগেই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছিল। তিনি আরও বলেন, রাশিয়া এখন পর্যন্ত শুধুমাত্র রাজনৈতিক বিবৃতি দিয়েছে, ইরানকে সামরিক সহায়তা দেওয়ার কোনো বাস্তব উদ্যোগ দেখা যায়নি। ভ্লাদিমির পুতিন ও ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি মূলত রাজনৈতিক, এটি সামরিক জোট নয়। ফলে মস্কোর জন্য ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবুও চুক্তি স্বাক্ষরের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে সমন্বয় জোরদার এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোই চুক্তির মূল লক্ষ্য। 17 জুন মস্কোভস্কি কমসোমলেটস পত্রিকায় লেখা হয়, এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে এমন সব পরিবর্তন ঘটছে যা সরাসরি বা পরোক্ষভাবে আমাদের দেশের উপর প্রভাব ফেলবে। ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে রয়েছেন সেন্ট পিটার্সবার্গে, যেখানে চলছে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম। একসময় যেটিকে রাশিয়ার দাভোস বলা হতো, এখন সেখানে পশ্চিমা বিশ্বের কর্পোরেট প্রতিনিধিরা অনুপস্থিত। তবে আয়োজকদের দাবি, এবার 140টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রতিনিধি এসেছে। রাশিয়া এই ফোরামকে ব্যবহার করছে আন্তর্জাতিক মহলে নিজেদের বিচ্ছিন্ন না হওয়ার বার্তা দিতে। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়া দেখাতে চায় তারা এখনও বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইসরায়েল ইরানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত যেন ভুলিয়েই দিতে বসেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। গোটা বিশ্ব যখন নজর সরিয়ে নিচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে, ঠিক তখনই সবচেয়ে ভয়াবহ হামলাটা চালালো রাশিয়া। ইটের বদলায় যেন পাটকেল নিক্ষেপ করলেন পুতিন। এতে কেবল ইউক্রেন নয়, আঘাতটা টের পেল ইসরায়েলকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রসহ গোটা ইউরোপ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে, 17 জুন কিয়েভে রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। কিয়েভ জানিয়েছে, সবশেষ হামলায় 175টি ড্রোন এবং 14টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। অপরদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর ভূখণ্ডে 147টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট। হামলার ভয়াবহতা স্বীকার করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকোর। তিনি জানান, ইউক্রেনের রাজধানীতে চালানো এই হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে 27টি আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। নিহত হয়েছেন কমপক্ষে 15 জন আর আহত 116 জনেরও বেশি। ক্লাইমেনকোর মতে 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ সেনারা ইউক্রেনে আক্রমণ শুরুর পর কিয়েভে এটাই সবচেয়ে বড় হামলা। তিনি বলেন, আজ শত্রুরা হামলায় ড্রোন বা ক্ষেপণাস্ত্র কোনো কিছুই বাদ দেয়নি। হামলায় একটি আবাসিক ব্লকে 30টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে সম্ভাব্য জীবিতদের সন্ধান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানান, শহরের 2টি অংশে এখনও আগুন জ্বলছে। হামলায় একজন মার্কিন নাগরিক মারা গেছেন।
কানাডায় G7 শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন বিশ্ব নেতারা। এখানে যোগ দিতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ঠিক তার আগে কেন এই ভয়াবহ হামলা? ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার দাবি, কিয়েভের বিরুদ্ধে ব্যাপক এবং নৃশংস হামলা রাশিয়ার ইচ্ছাকৃতভাবে মনোযোগ সরিয়ে নেওয়ার কৌশল। বিশেষ করে এই হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপমান করা হয়েছে। G7 নেতাদের দুর্বল প্রমাণের চেষ্টা করছেন পুতিন। কেবলমাত্র শক্তিশালী পদক্ষেপ এবং মস্কোর ওপর প্রকৃত চাপই পুতিনকে ভুল প্রমাণ করতে পারে। ইউক্রেন যখন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াতে পশ্চিমাদের কাছে সাহায্য চাইছে, ঠিক তখন রাশিয়া তার মিত্র চীন, ইরান এবং উত্তর কোরিয়া থেকে অস্ত্র সংগ্রহ করছে বলে অভিযোগ কিয়েভের। পিয়ংইয়ংয়ের সঙ্গে মস্কোর ক্রমবর্ধমান সম্পর্কের উন্নয়ন দিচ্ছে সেই আভাসই। তাছাড়া ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে সৈন্য সরবরাহ করেছে উত্তর কোরিয়া। সেই সঙ্গে কিম জং উন সরকার রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক বিরোধী রকেট এবং লাখ লাখ রাউন্ড গোলাবারুদ সরবরাহ করছে বলে সন্দেহ পশ্চিমাদের। কঠিন সময়ের সঙ্গী ইউক্রেনে 3 বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়ে বিশ্বকে সেটাই যেন জানান দিল রাশিয়া। ইরানের সবচেয়ে দুর্দিনে পাশে দাঁড়ালেন পুতিন। অবশ্য এমন ইঙ্গিতটা ইরানের হামলার পরপরই দিয়েছিল তার পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে জানানো হয়েছিল এই হামলা অগ্রহণযোগ্য। এই উস্কানির জন্য সমস্ত পরিণতি ইসরায়েল নেতৃত্বের ওপর বর্তাবে। এমন বার্তার পরও যখন ইরানে ক্রমাগত হামলা ও হুমকি দিয়ে যাচ্ছিল ইসরায়েল, ঠিক তখন আর বসে থাকতে পারলেন না পুতিন। ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়ে পশ্চিমাদের দাঁত ভাঙা জবাব দিলেন তিনি। ইরানকে অভয় দিলেন, আমরা আছি। 2025-এর শুরুটা অনেক দেশের জন্য ছিল অস্থিরতার বছর। যুদ্ধ, অর্থনৈতিক সংকট আর বৈশ্বিক নিরাপত্তাহীনতার মাঝেও একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে। আন্তর্জাতিক মহলে এবার কি শুরু হতে যাচ্ছে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা? এই প্রশ্নের উত্তর মিলেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি সাম্প্রতিক এক রিপোর্টে, যেখানে বলা হয়েছে বিশ্ব এখন এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে পরমাণু যুদ্ধের সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বাস্তব হয়ে উঠেছে। বর্তমানে পরমাণু অস্ত্রের সংখ্যা এবং শুধু হুমকি নয়, পরমাণু শক্তিধর দেশগুলোর অবস্থান, কৌশল ও ভবিষ্যৎ প্রস্তুতির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সিপ্রির এই প্রতিবেদনে। বলা হচ্ছে নতুন অস্ত্রের আধুনিকায়ন, পরিবর্তিত সামরিক নীতি এবং বৈশ্বিক সংঘাতের প্রসার সবকিছু মিলে পৃথিবীকে ঠেলে দিচ্ছে নতুন এক পরমাণু যুগের দিকে। বর্তমানে বিশ্বের 9টি দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল পরমাণু অস্ত্রের মালিক। SIPRI বলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া পুরনো 1000 যুদ্ধাস্ত্র ধ্বংস করলেও নতুন অস্ত্র যুক্ত হচ্ছে প্রতিনিয়ত। অস্ত্রের সংখ্যা কমলেও আধুনিকরণ ও উন্নয়নের মাধ্যমে এগুলো আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। চীন উত্তরাঞ্চলে মরুভূমি ও পর্বতাঞ্চলে 350টি নতুন মিসাইল লঞ্চ সাইলোন নির্মাণ করছে। গত 1 বছরে 100টি নতুন পরমাণু অস্ত্র সংযোজন করেছে দেশটি। সব মিলিয়ে চীনের অস্ত্রের সংখ্যা এখন প্রায় 600। যদিও নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করলেও লঞ্চ অন ওয়ার্নিং সক্ষমতা গড়ে তুলছে চীন, যা হামলার সংকেত পেলেই স্বয়ংক্রিয় পাল্টা আক্রমণ চালাবে। পিস টাইমের ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ারহেড স্থাপন করছে ভারতও, পাশাপাশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে দিল্লি। উত্তর কোরিয়া বলছে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে তারা। তাদের হাতে 50টি অস্ত্র আছে এবং আরও 40টি বানানোর মতো ফিসাইল ম্যাটেরিয়াল মজুত রয়েছে। পাকিস্তানও একইভাবে ফিসাইল ম্যাটেরিয়াল মজুত করছে। SIPRI বলছে আগামী 1 দশকের মধ্যে অস্ত্র ভান্ডার আরও বাড়াবে পাকিস্তান ও উত্তর কোরিয়া। অস্ত্র সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাজ্য, বর্তমানে এই সংখ্যা 260। একই সঙ্গে নতুন ড্রেড্রন শ্রেণীর পরমাণু সাবমেরিনও তৈরি করছে তারা। তৃতীয় প্রজন্মের সাবমেরিন ও পরমাণু সক্ষম এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল তৈরির পথে এগোচ্ছে ফ্রান্সও। ধারণা করা হচ্ছে সাবমেরিন থেকে টর্পেডো টিউব ব্যবহার করে পরমাণু হামলার সক্ষমতা রাখে ইসরায়েল।
তাদের নতুন সাবমেরিন ড্র্যাগনে থাকতে পারে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। বিশ্বের পরমাণু অস্ত্রের প্রায় 90% রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। তাদের প্রত্যেকের হাতে 1700-র বেশি সক্রিয় অস্ত্র এবং মজুতে রয়েছে মোট 4521টি। যুক্তরাষ্ট্র গত বছর একই সঙ্গে 200টি আধুনিক অস্ত্র গ্রহণ করেছে, যা স্নায়ুযুদ্ধের পর থেকে সর্বোচ্চ। পরমাণু বাহিনী আপগ্রেড করছে রাশিয়া, পাশাপাশি বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করছে বলেও ধারণা করা হচ্ছে। ক্রেমলিনের সম্প্রসারিত পরমাণু নীতিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতায় গুরুতর হুমকি এলেই পরমাণু অস্ত্র ব্যবহার করা যাবে। SIPRI জানায় 2023 সালে বিশ্বের সংঘাতে প্রাণহানি ছিল 1,88,000-এর বেশি। 2025 সালে তা বেড়ে হয়েছে 2,39,000। বিশ্বব্যাপী সামরিক ব্যয় গত দশকে বেড়েছে 37%, আর 2023 সালের তুলনায় 2024 সালে বেড়েছে 9.4%। বর্তমানে বৈশ্বিক সামরিক ব্যয় $2.7 ট্রিলিয়ন। বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র নিয়ে উদ্বেগ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সুইডেন ও ডেনমার্কের মতো দেশও নর্ডিক পরমাণু বোমা নিয়ে খোলাখুলি আলোচনা হচ্ছে। ডেনমার্কের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেপে কোফার্ড বলেছেন, নর্ডিক পরমাণু অস্ত্র এখন শুধু স্বপ্ন নয়, বরং কৌশলগতভাবে প্রয়োজন। এমনকি ফিনল্যান্ড ও সুইডেন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করেছে, যেখানে মার্কিন অস্ত্র এমনকি পরমাণু অস্ত্র তাদের মাটিতে মোতায়েনের অনুমতি পাওয়া গেছে। SIPRI পরিচালক ড্যান স্মিথ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন আমলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হয়েছে। ন্যাটো এর পারস্পরিক প্রতিরক্ষা নীতিও এখন শর্তাধীন হয়ে উঠেছে। এই অনিশ্চয়তায় ইউরোপের দেশগুলো নিজেদের অস্ত্রের দিকে ঝুঁকছে। ফ্রান্স এবং যুক্তরাজ্য আগেই স্বাধীন পরমাণু শক্তি তৈরি করেছে। 193টি জাতিসংঘ সদস্য দেশের মধ্যে 178টি দেশ পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি CTBT অনুমোদন করেছে। আরেকটি চুক্তি TPNW বা পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি এখন পর্যন্ত 73টি দেশ অনুমোদন করেছে এবং আরও 25টি দেশ স্বাক্ষর করলেও অনুমোদন করেনি। SIPRI এর মতে 80 বছর ধরে পরমাণু অস্ত্রের যুগ চলছে, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি আসে নাই যেখানে পরমাণু যুদ্ধ শুরু করা বুদ্ধিমানের কাজ হতে পারে। SIPRI এর ডিরেক্টর ড্যান স্মিথের ভাষায়, পরমাণু যুদ্ধ শুরু করা অর্থহীন, কোনো দেশ এতে জয়ী হতে পারে না। বর্তমানে পরমাণু অস্ত্র শুধু শক্তি প্রদর্শনের প্রতীকী নয়, এটি হয়ে উঠেছে এক ভয়াবহ অনিশ্চয়তা ও অস্তিত্ব সংকটের সম্ভাব্য ইন্ধন। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গেয়ে নিজের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের এই বাসিন্দাকে। রাজমিস্ত্রির কাজ করা এই ব্যক্তি পুরোটা গাইতে পারেননি, তাই মহারাষ্ট্র পুলিশ তাকে BSF এর মাধ্যমে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছিল। আপনার বাড়ি কোথায়? সম্প্রতি মহারাষ্ট্র পুলিশ বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে 100 জনেরও বেশি নারী পুরুষকে। তাদের মধ্যে এমন মানুষও ছিলেন যারা সত্যিই বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে ভারতে থাকছিলেন, কিন্তু তাদের সঙ্গেই ধরা হয়েছিল পশ্চিমবঙ্গের বাসিন্দা কয়েকজন ভারতীয় নাগরিককেও। গেল 9 তারিখে আমার ঘরে 3টের সময় পুলিশ আসে। পুলিশ এসে বলে, তোমরা আমাদেরকে খবর আছে যে তোমরা বাংলাদেশি, তা তোমাদের ইন্ডিয়ার যা প্রুফ আছে তাই নিয়ে আমাদের সঙ্গে চৌকিতে এসে। তা চৌকিতে যখন আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার ID কার্ড সব নিয়ে যাই, তখন আমাদের এসব কার্ড বরাবর চেকই করে নেয়। তারপরে আমাদের হাত থেকে মোবাইল নেয়, তো মোবাইলে দেখে যে বাংলাদেশের কোনো নাম্বার আছে, তো ওই নাম্বারের উপর ভিত্তি করে বলছে তোমরা বাংলাদেশি। আমাদের কাছে খবর আছে যে ওনারা যখন মুম্বাইয়ে কাজকর্ম করতেন কিছুদিন আগে, তখন ওনাদেরকে বাংলাদেশি সন্দেহ করে মুম্বাই পুলিশ ওনাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে ওনাদেরকে BSF এর হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এদেরকে আমাদের এই কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়ে এসে BSF-কে বলা হয়ে থাকে যে বাংলাদেশে পাঠানোর জন্য। পশ্চিমবঙ্গের যে বাসিন্দাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা অভিযোগ করছেন যে সীমান্ত পার করার সময় টাকা পয়সা কেড়ে নিয়ে মারধর করে BSF। ইন্ডিয়ান BSF আমার কাছে পাঠিয়ে দেয়, পিছিয়ে যদি ঘুরি যদি তাকাস শালা গুলি মারবো।
বলছে আসবে তা যেতে যেতে মারতে মারতে নিয়ে যাচ্ছে, বলছে আর বলবি ইন্ডিয়ান নাগরিক, আমরা বলছি ইন্ডিয়ান নাগরিক আরও মারে। জনগণ আমাকে বলেছিল, কিন্তু আমি হালকা বলেছিলাম, আমি মূর্খ মানুষ, পড়াশোনা জানি না। থানা থেকে আমাকে বাগডাঙ্গা পেঠে দিলে, এয়ারপোর্টে হাত বেঁধে মোবাইল টোবাইল কেড়ে নিলে, কেড়ে নেওয়ার পরে আবার ওই পাড়া জোর করে ঠেলে ফেলে দিলে। বিএসএফ কখনোই পুশব্যাক নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করে না, এক্ষেত্রেও করেনি। তবে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে জানতে পেরে তৎপর হয় রাজ্য পুলিশ। তাদের সমস্ত যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে। পশ্চিমবঙ্গের যে কয়েকজনকে মহারাষ্ট্রের পুলিশ আটক করেছিল তাদের বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে যোগাযোগ করছিল পরিযায়ী শ্রমিকদের একটি সামাজিক সংগঠন। বৈধ আধার কার্ড, ভোটার কার্ড, এখানকার জমির দলিল সবই তাদের কাছে ছিল, অথচ শুধু ধর্মীয় কারণে ও ভাষাগত পরিচয়ের কারণে এবং তারা রাজ্যের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা বলে তাদেরকে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছিল। এইটা কেন্দ্র সরকারের কাছে আমাদের আবেদন যেন এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখে এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে। অবশেষে ওই পশ্চিমবঙ্গের 7 জন বাসিন্দা মঙ্গলবার ভোর রাতে নিজেদের বাড়িতে ফিরতে পেরেছেন। প্রায় 1 সপ্তাহ উদ্বেগে কাটানোর পরে এখন নিশ্চিন্ত হয়েছে তাদের পরিবারগুলি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।